এই বিষয়ে ভিডিও বানাতে হবে সত্যি আমি কখনো ভাবিনি। কিন্তু ভারতবর্ষ যাদের বিপক্ষে লড়ছে তারা এই পৃথিবীর সব থেকে ঘৃণিত একটা রাষ্ট্র, যারা বিপাকে পড়লে সব কিছু করতে পারে। কিছুক্ষণ আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছেন। তারা লিখেছেন, যদি আমরা শেষ হই তাহলে এই পৃথিবীর অনেকেই শেষ হয়ে যাবে। তারপরে আমি বিভিন্ন ক্ষেত্রে হোমওয়ার্ক করা শুরু করলাম। আমি দেখলাম সকলকে চমকে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি জরুরি এমার্জেন্সি মিটিং ডেকেছেন। কিসের মিটিং জানেন? পারমাণবিক কমিটির মিটিং। পাকিস্তানের পরিভাষায় এই কমিটির নাম ন্যাশনাল কমান্ড অথরিটি। এই এনসিএ এর মিটিং পাকিস্তান সরকার ডেকেছে এবং এই এনসিএ এর হাতেই পাকিস্তানের নিউক্লিয়ার যে শক্তি আছে সেই শক্তির ইউটিলাইজেশন করার ক্ষমতা তুলে দেওয়া আছে। বর্তমানে পাকিস্তানের নিউক্লিয় পাওয়ারগুলোর যে অবস্থা, সেই পুরো বিষয়টা ঝালিয়ে নেওয়ার জন্য সকলকে চমকে দিয়ে পাকিস্তান এই ধরনের মিটিং ডেকেছে এবং তারা একটি প্রেস স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছে তারা এনসিএ এর মিটিং নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং সত্যি তারা পারমাণবিক এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে সিরিয়াসলি মিটিং আলোচনা করছেন। ভাবলে অবাক লাগে, পারমাণবিক অস্ত্র তারা ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারেন, এই রকম একটা আভাস পাকিস্তান থেকে আজকে তুলে দেওয়া হলো। শেষবার এই পারমাণবিক বোমা কবে ব্যবহার হয়েছিল জানেন? আপনাকে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1945 সাল 6ই আগস্ট এবং 9ই আগস্ট। অনেকেই হয়তো জানেন আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটো শহরের উপর পারমাণবিক বোম কিন্তু নিক্ষেপ করেন। 6ই আগস্ট যে বোমটি নিক্ষেপ করা হয়েছিল তার নাম ছিল লিটিল বয়। 8টা 15 মিনিটে সেবার জাপানের ওই শহরে পড়ে, যার ফলে মারা গেছিল প্রায় 1.5 লক্ষ মানুষ। ঠিক দুদিন পর 9ই আগস্ট সকাল 11টা 2 আমেরিকা জাপানের উপরে দ্বিতীয় পারমাণবিক বোমটা কিন্তু নিক্ষেপ করে, যার নাম ছিল ফ্যাটম্যান। সেই বোমের আঘাতে ইনস্ট্যান্ট মারা যায় 74,000 মানুষ। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির যে পরিমাণ হয়েছে, এই দুটো শহর আজও কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। একাধিক কারণ আছে, তবে সেই সকল স্মৃতি আজকে আর বলে আর লাভ নেই। আজকে অত্যন্ত ভাইটাল একটা বিষয়ে ভিডিও করছি। যদি আপনাদের কাজে লাগে আপনারা পারলে ভিডিওটি সেভ করে রাখুন এবং সকলকে ভিডিওটা পাঠানোর একটু ব্যবস্থা করুন, শেয়ার করুন। কারণ এই বিষয়ে ভিডিও আমার ইচ্ছাতে আমি বানাচ্ছি না, পাকিস্তান সরকারের হালচাল দেখে আমার মনে হলো এই বিষয়ে ভিডিও বানানো উচিত। কিছুদিন আগে ওপেনহাইমার বলে হলিউডের এক বিখ্যাত পরিচালকের সিনেমাটা দেখতে গেছিলাম। ওপেনহাইমার দেখার পর বিশ্বাস করুন 30 মিনিট আমি চুপচাপ বসেছিলাম পর বেরিয়ে। যে বোম, যে অস্ত্র বিজ্ঞানের অগ্রগতির জন্য আমরা বানিয়েছিলাম, সেই পারমাণবিক বোম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারছে একটা সভ্যতাকে। ওপেনহাইমারে সেটা কিন্তু দেখানো হয়েছিল। পারমাণবিক বোমের যদি জনক বলা হয়, বিজ্ঞানী ওপেনহাইমারকেই কিন্তু সাধারণ মানুষ গোটা বিশ্ব মনে রাখবে। বিজ্ঞানীরা ভাববেন তিনি এক মহৎ সৃষ্টি করেছেন, সাধারণ মানুষ কি শুধুই তাকে মহৎ সৃষ্টিকর্তা হিসাবেই মাথায় রাখবেন, নাকি যার তৈরি বোম এই পৃথিবীর একটা সভ্যতার পরিবর্তন করে দিল তাকে ধ্বংসাত্মক এক ব্যক্তি হিসাবে ইতিহাস মনে রাখবে? সে বিষয়ে কিন্তু বহু বিতর্ক আছে। আজ পাকিস্তানের এই ধরনের প্রেস কনফারেন্স এবং এই ধরনের এমার্জেন্সি মিটিং নিয়ে আমার হুবহু ওপেনহাইমারের সেই দৃশ্যগুলোই মনে পড়ে যাচ্ছে। পারমাণবিক বোমা, পাকিস্তানের কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে সে তা সত্যি এই ভারতের একটা জায়গাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার যথেষ্ট। পারমাণবিক বোমা ভারতের কাছেও আছে। পাকিস্তানের কাছে বাবর, শাহিন এবং গৌরী মিসাইল আছে, যার সর্বাধিক রেঞ্জ 2000 কিলোমিটার। ভারতবর্ষের কাছেও আছে অগ্নি 1, 2, 3, 4, 5। যদিও পাকিস্তানকে ধ্বংস করার জন্য অগ্নি 1ই যথেষ্ট, যার সর্বাধিক রেঞ্জ 1000 কিলোমিটার। এ বিষয় নিয়ে যখন পড়াশোনা করছিলাম, ইকোনমিক টাইমসে বেরোনো একটি জার্নাল আমাকে খুব আকর্ষিত করলো। 2019 সালে সেই রিসার্চে বলা হয়েছিল 2025 সালে পাকিস্তান এমন কিছু করবে যে দুই দেশের মধ্যে যুদ্ধ সর্বোচ্চ জায়গায় যাবে এবং হয়তোবা নিউক্লিয়ার শক্তির প্রয়োগ পাকিস্তান ঘটানোর চেষ্টা করবে। যদিও সেই রিসার্চ বাস্তবে কতটা হতে পারে সে বিষয়ে অনেক প্রশ্নচিহ্ন থাকতে পারে, কিন্তু সত্যি যদি পারমাণবিক বোমের ব্যবহার পাকিস্তানের পক্ষ থেকে করা হয় তাহলে আপনারা কি করবেন? প্রথমত, যেখানে এই পারমাণবিক শক্তিটির প্রয়োগ করা হবে
তার যদি 150 মিটারের মধ্যে থাকেন, তাহলে ধরে নিন আপনাদের বাঁচার মানে বাঁচার যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু রাখবেন না, কোনো চান্সই নেই। এই অস্ত্র যখন প্রয়োগ করা হবে, প্রথম 2 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মিনিট। এই 2 মিনিটকে বিজ্ঞানের পরিভাষায় বলে দ্য মুমেন্ট অফ ডিটোনেশন। এই সময় যেখানে ওই মিসাইল বা ওই বোমাটা পড়বে, সেখানে ম্যাসিভ থার্মাল এনার্জি এবং থার্মাল রেডিয়েশন কিন্তু উৎপন্ন হবে। কিসের ফর্মে হবে? হিট উৎপন্ন হবে, প্রচণ্ড তাপ। সূর্যরশ্মির যদি কাছাকাছি চলে যান, সূর্যের ভিতরে যদি ঢুকে যান, যে পরিমাণ তাপের উৎপত্তি হবে প্রথম 2 মিনিট, সেই পরিমাণ তাপ কিন্তু একটি নিউক্লিয়ার অ্যাটম বোম আমাদের কিন্তু তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি ওখানে একটি ব্লাস্ট প্রেশার তৈরি হবে, ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হবে, এমনকি আয়োনাইজেশন যে রেডিয়েশন, এই আয়ন ওরিয়েন্টেড রেডিয়েশন কিন্তু তৈরি হবে প্রথম 2 মিনিটে। 3টে ঘটনা ঘটবে এই অস্ত্র প্রয়োগের পর। প্রথমেতে একটি শক ওয়েভ তৈরি হবে, একটি লাইট ফ্ল্যাশ তৈরি হবে। 3 নম্বর, এটি রেডিও মানে অ্যাক্টিভ ফলআউট তৈরি হবে, এবং যেখানে পড়বে বিভিন্ন জায়গায় হয়তো ছবি আপনারা দেখেছেন, এর ধোঁয়া উপরের দিকে কুণ্ডলীকৃত হয়ে উঠতে শুরু করবে, এবং এই যে ফ্ল্যাশ, আগুনের যে ঝলকানিটা তৈরি হবে, এই ঝলকানিটাও যদি আপনারা ভুল করে দেখে ফেলেন, তাহলে ইনস্ট্যান্ট আপনাদের চোখ অন্ধকার হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারেন আপনারা। এই ফেজটাকে বলা হয় দ্য ফেজ অফ ডিটোনেশন। যদি আপনার 150 মিটারের মধ্যে এই পুরো কাণ্ড কারখানাটা হয়, তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা বিজ্ঞান কেন ভগবানেরও নেই, আপনি বাঁচতে পারবেন না। কিন্তু যদি আপনার থেকে একটু দূরে হয়, তারও একটা রেঞ্জ আমি এই ভিডিওতে বলবো, তাহলে আপনি কি করবেন? প্রথমত, আপনার মুখ যেন আকাশের দিকে তাকাই না থাকে, যেখানেই থাকেন শুয়ে পড়বেন, মাটির ভিতরে মুখটা গুজে দেবেন, এবং আপনার চোখ যেন মাটির দিকে থাকে, উপরের দিকে যেন না তাকিয়ে থাকে। এমনকি এটাও বলা হয়েছে বিভিন্ন রিসার্চে, ইনস্ট্যান্ট আপনার চোখ দুটো ঢেকে দিতে হবে হাত দিয়ে। যেমন করে হোক চোখকে বাঁচাতেই হবে। নিঃশ্বাস পারলে কিছুক্ষণ বন্ধ করে রাখতে হবে যতটা সম্ভব, এবং মাটির দিকে মুখটাকে গুজে শুয়ে থাকতে হবে ওভাবেই। কারণ আমি যে বললাম যে ফ্ল্যাশ তৈরি হবে, তাকে বলা হয় থার্মাল ওয়েভ। এই থার্মাল ওয়েভ যদি কোনোভাবে আপনি দেখে ফেলেন, তাহলে ইনস্ট্যান্ট ব্লাইন্ডনেস কিন্তু হতে পারে আপনার। ওই ধোঁয়া, ওই আগুনের ঝলকানি, ওই রেডিও অ্যাক্টিভিটি, ওই সারফেসটা কোনোভাবে আপনার কাছে আসতে দেওয়া যাবে না প্রথম 5 থেকে 10 মিনিট। পরবর্তীকালে এই সময় একটি চেষ্টা করতে হবে, যদি আশেপাশে কোনো থিক ওয়াল থাকে, যদি দেওয়াল থাকে, যদি বেসমেন্ট থাকে, সেখানে ঢুকে যাওয়ার। যদি 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি থাকেন এই পুরো ঘটনাটার, তাহলে আপনার বাঁচার চান্স নেই। আপনি লিখে নিন, আপনি কোনো অবস্থাতেই বাঁচতে পারবেন না। 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি থাকেন, আপনি সিভিয়ার অ্যাটাকড হবেন এবং সিভিয়ার ড্যামেজ হবে আপনার। কারণ যেখানে এই পুরো বিষয়টি পড়বে, সেখান থেকে শুধুমাত্র ধোঁয়া নয়, অনেক ছোট ছোট পার্টিকেল কিন্তু চারিদিকে ছিটকে যাবে, যে পার্টিকেলগুলো আপনাকে হিট করতে পারে। ফলে এখানে কিন্তু বাঁচার সম্ভাবনাটা আপনার নেই। 3rd ডিগ্রি বার্ন হবে, ঝলসে যাবেন আপনি। যদি 5 কিলোমিটারের পরে থাকেন বা 5 কিলোমিটারে থাকেন, তাহলে আশেপাশের যে ধোঁয়া, ওই ধোঁয়ার ভিতরে যে ফ্লায়ার্সগুলো থাকে, ছোট ছোট পার্টিকেলগুলো থাকে, এগুলো আপনাকে এফেক্ট করবে। আপনি চেষ্টা করবেন নিরাপদ একটা জায়গায় ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার, কিংবা বেসমেন্ট ওরিয়েন্টেড জায়গায় ঢুকে যাওয়া, যেন ওই হাওয়া আপনার কাছে অবধি না আসে। অনেক সময় দরজার তলায়ও যে ফাঁকা থাকে, বিজ্ঞানীরা বলছে ওইটুকু ফাঁকা দিয়েও যদি ওই হাওয়া ঢোকে, তাহলে কিন্তু আপনি ভীষণ মাত্রায় অ্যাটাকড হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। যদি 10 কিলোমিটার দূরে থাকেন, তাহলে একটা চাপ অনুভব করবেন আপনারা, বাতাসের চাপ, এবং সেই বাতাসে এমন কিছু পার্টিকেল থাকবে যা কিন্তু আপনাকে ড্যামেজ করতে পারে। আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার মাথা এবং ঘাড়, এই দুটোকে যেন বাঁচানো যায়। শুয়ে পড়বেন, আমি প্রথম স্টেপেই বলেছি। এর পরবর্তীকালে চেষ্টা করবেন ওই পার্টিকেলগুলো, রেডিও অ্যাক্টিভিটি পার্টিকেলগুলোর থেকে যেন নিজেকে আপনারা বাঁচাতে পারেন। এই পুরো ঘটনাটা যখন হবে, তখন একটা শক ওয়েভ তৈরি হবে, একটা ঢেউয়ের মতো বাতাসে ঘুরতে ঘুরতে কিছু জিনিস আপনার কাছে আসতে পারে। একটা টর্নেডোর মতো হাওয়ার একটা ঝলক আপনি দেখতে পারেন আকাশে, যার গতিবিধি কত বা গতিবেগ কত জানেন? 500 কিলোমিটার পার ঘন্টা। ফলে ওই হাওয়ার ঝলকানি 500 কিলোমিটার পার ঘন্টা স্পিডে আপনার দিকে আসতে পারে।
যা থেকে বাঁচা কার্যত অসম্ভব। চারিদিকে বিল্ডিং কোলাপস হবে, গাছপালা সব উপড়ে যাবে। ফলে সমস্ত কিছু থেকে আপনাকে বাঁচতে একমাত্র আপনি পারেন যদি আশেপাশে কোনো বদ্ধ জায়গা কিংবা বেসমেন্ট খুঁজে পান। পাশাপাশি ফেজ 3, ধরুন আপনি এখানেও বেঁচে গেছেন, মানে প্রথম 10 মিনিট আপনি কাটিয়ে ফেলেছেন। প্রথম 2 মিনিটকে বলা হচ্ছে দ্য মুমেন্ট অফ ডিটোনেশন। প্রথম 10 মিনিট হলো বাঁচার একটা জায়গা তৈরি করা যেতে পারে যদি আপনি প্রিভেন্টিভ মেজার আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল উপস্থিত বুদ্ধিটা কাজে লাগিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই ফেজ 3টাকে বলা হয় পোস্ট বার্ন ফেজ, অর্থাৎ সমস্ত কিছু মিটে গেছে, 10 মিনিট কেটে গেছে। এই সময়টা আপনি কি করবেন? মনে রাখবেন, এই যে এতক্ষণ যে বিষয়টা বললাম, এই সময় যদি আপনি বেঁচেও যান, ফেজ 3টা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিজেকে ট্যাকেল করতে হবে। এই সময়টাকে বলা হয় নিউক্লিয়ার ফল আউট প্রোটেকশন। এই 10 মিনিট থেকে পরবর্তী 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা এমন কিছু জিনিস বাতাসে হবে যা যদি আপনাকে টাচও করে আপনার কিছু না কিছু সিভিয়ার ড্যামেজ হওয়ার চান্স আছে। ওই সময় বাতাসে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল বিভিন্ন ক্ষেত্রে মিশতে শুরু করবে। এর মধ্যে ইউরেনিয়াম থাকবে, প্লুটোনিয়াম থাকবে, সিজিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকবে, যা আপনার কাছে যদি আসে বা আপনি যদি ইনহেল করেন, আপনার সারা জীবনের জন্য কোনো না কোনো এফেক্ট আপনার শরীরে কিন্তু তৈরি হবে। পাশাপাশি ওই যে বার্ন, ওই যে আপনি বললাম না টর্নেডোর মতো একটা ধোঁয়া উপরে তৈরি হবে, সেই ক্লাউড এবার আস্তে আস্তে পরের 1 ঘন্টায় মাটিতে আসতে শুরু করবে। ওই 1 ঘন্টা যখন মাটিতে আসবে তখন দেখবেন ওই ধোঁয়া যেন, ওই মেঘ যেন আপনার কাছ অবধি না আসে, আপনাকে যেন স্পর্শ অবধি না করে। আপনাকে একটা শিল্ড খুঁজতে হবে, অর্থাৎ কোনোভাবে যেন ওই পার্টিকেল আপনাকে টাচ না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। এমনকি এমন একটা জায়গা খুঁজতে হবে, ধরুন আপনি একটা জায়গায় গেছেন, ভেন্টিলেটর আছে, আপনি ভাবলেন হাওয়া তো আসছে, বাইরে যা হচ্ছে হোক, ওই হাওয়া যদি ওই ঘরে ঢোকে তাহলে কিন্তু আপনি দম বন্ধ করেও মারা যেতে পারেন। পরবর্তী যে পার্ট হলো তা হলো, ধরুন আপনি একটা জামা পরে আছেন, আপনার গায়ে ওই ধোঁয়া তো লেগেছে, বাতাস লেগেছে, ইনস্ট্যান্ট আপনাকে ওই জামা কাপড় সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি আপনাকে পুরো স্নান করে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে চুলে কখনো শ্যাম্পু বা কন্ডিশনার লাগাবেন না, কারণ এতে ওই পার্টিকেলগুলো কিন্তু অ্যাট্রাক্ট হবে এবং মিশে যেতে পারে। ফলে যেমন করে হোক শুধু ঠান্ডা জলে আপনি স্নান করে নেবেন এবং আপনি চাইবেন ওই রেডিও অ্যাক্টিভ পার্টিকেলসগুলো আপনার উপর যেন কোনো রকম এফেক্ট না পড়ে, তা থেকে সম্পূর্ণ একটা নিরাপদ দূরত্ব মেনটেন করা এবং কোনোভাবে বাইরের আলো এবং বাইরের হাওয়া আপনার কাছে যেন ছুঁতে না পারে, সেই পুরো বিষয়টা কিন্তু আপনাকে ওই সময়টাই দেখতে হবে। এই 10 মিনিট থেকে 1 ঘন্টা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ওই মুহূর্তে যদি আপনার গায়ে কোনো পার্টিকেল লেগে থাকে, আপনাকে ইনস্ট্যান্ট যদি পরিষ্কার করতে বলা হয় এবং আপনাকে যদি করতে হয়, তাহলেই আপনি কিন্তু এক বেটারমেন্ট আশা করতে পারেন ইন ফিউচার। কিন্তু ওই পার্টিকেল যদি আপনার গায়ে শরীরে স্পর্শ করে থাকে, কোনো না কোনোভাবে এফেক্ট কিন্তু আপনি পাবেন, ইনস্ট্যান্ট পেতে পারেন, লং টার্মও পেতে পারেন। ফেজ 4, এই সময়টা হলো রেডিয়েশন যে লেভেল তৈরি হয়, এই লেভেলটাকে বোঝার সময়। দেখুন, একটা পারমাণবিক বোমা বা এই ধরনের মিসাইল যখন প্রয়োগ করা হয়, এর কিন্তু এফেক্টনেস সারা জীবন থাকে। হিরোশিমা এবং নাগাসাকিতে এক একটা রিপোর্ট বলে এখনও যখন শিশু জন্মগ্রহণ করে অনেকে বিকলাঙ্গ হয় শুধুমাত্র রেডিও পার্টিকেলসগুলোর কোনো না কোনো ফরমেশন তাদের বংশানুক্রমিকভাবে পরিবর্তিত বা মানে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে সঞ্চারিত হয়েছে বলে। এই রেডিয়েশন লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এই রেডিয়েশন লেভেল কিন্তু সারা জীবন থেকে যেতে পারে ওই পার্টিকুলার জায়গায়। প্রথম 7 ঘন্টায় এই রেডিয়েশন লেভেল গিয়ে পৌঁছায় 10%, পরবর্তী 49 ঘন্টায় এই রেডিয়েশন থাকে 1%, পরবর্তী 14 দিনে ওই জায়গায় রেডিয়েশন লেভেল কমে হয় 0.1%। এবার অনেকেই আপনারা 0.1% সম্পর্কে খুব উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, কিন্তু ওই 0.1% আপনাকে মৃত্যুর দিকে অবধি ঠেলে নিয়ে যেতে পারে। আপনারা বুঝতে পারছেন কি বিশাল পরিমাণে এনার্জি ওখানে তৈরি হবে। তার 0.1% রেডিয়েশন যদি আপনার গায়ে এসে পড়ে, আপনার বাঁচার চান্সও কিন্তু কমে যেতে পারে যদি আপনি ঠিকঠাক মেজারমেন্ট ফার্স্ট 14 দিন না ফলো করেন। কি করবেন? কারণ এই রকম অবস্থার মধ্যে
প্রথমত প্যানিক করবেন না। পাকিস্তান বলে দিয়েছে বলে কালকে আপনার উপর পারমাণবিক বোমা ওরা ফেলে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আর পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য এখন অনেক নিয়ম আন্তর্জাতিক স্তরে তাদের মানতে হয়। কিন্তু যদিও দেশটার নাম পাকিস্তান, তাও তবুও বিশ্বাসের জায়গা তো কোথাও গিয়ে এটা কমে যায়। সেখান থেকে দাঁড়িয়ে সকলের আগে অনেকে বলেন আমাদের অনেক কিছু প্রিভেনশন মেনটেন করতে হয়। চেষ্টা করতে হবে ঘরের মধ্যে কিছু ওষুধ সঞ্চয় করে রাখার, যে ওষুধগুলো পরবর্তীকালে কাজে লাগবে। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা বলেন পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম আয়োডাইড 1 ঘন্টা মধ্যে কিন্তু খাওয়াটা প্রয়োজন, যেন রেডিও অ্যাক্টিভ যে আয়োডাইড থাকে তা আপনাকে এফেক্ট না করে। এই পটাশিয়াম আয়োডাইডের মতো বিভিন্ন ট্যাবলেট, যেমন কেএল ট্যাবলেট, N95 মাস্ক পরবর্তীকালে সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারেন। বিজ্ঞানীরা বলেন খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখুন, কারণ ওই খাদ্যদ্রব্য আগামী 3 দিন আপনি যেন বাড়ির বাইরে থেকে না নিয়ে আসেন। অর্থাৎ প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো আপনারা নিন, তাহলেই এই পারমাণবিক বোমার এফেক্টটা আপনার উপর কম পড়তে পারে। সব মিলে ইনফরমেটিভ একটা ভিডিও। আমি জানি না কতজনের কাজে লাগবে, কতজন এতটা শুনবেন, কিন্তু বিশ্বাস করুন পাকিস্তানের এই ধরনের মিটিং ডাকার পর থেকে আমার বলতে ইচ্ছাই করছে সন্ত্রাসের লেভেল এরা কোন লেভেলে ভাবলে, মানসিকতাটা কোন জায়গায় এরা নিয়ে গেলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মিটিং ওরা ডাকতে পারে। মিটিং করার পরেই যে বোম ফেলবে সেটা আমি বলছি না, কিন্তু মিটিং তো ডাকছে, নয় বার্তা দিতে চাইছে ভারতকে, নয় নিজেরা বুঝতে পারছে অবস্থা টাইট হয়ে গেছে বলে কিছু না কিছু করে নিজেদের অস্তিত্বটা টিকিয়ে থাকতে হবে। কিন্তু যদি সত্যি ওরা নিউক্লিয়ার এই মিসাইলের প্রয়োগ ঘটায়, তাহলে কিন্তু ওরাও এই পৃথিবী থেকে চিরতরের মতো সরে যাবে এবং সেটাই ভবিতব্য। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।